আর এবার দেখাবো আপনাদের মেদিনীপুর লালগড় রাজ্য সড়কের 15 কিলোমিটার জুড়ে কি অবস্থা সেই ছবিটা দেখুন। ঠিক 15 কিলোমিটার জুড়ে লম্বা রাস্তা, সেখানে রাজ্য সড়ক, তার এই হাল, এই বেহাল দশা। চ্যাংশোল থেকে কইমা পর্যন্ত রাস্তার এইরকমই বেহাল দশা। কথা বলবো শোভনের থেকে, আরো ডিটেলে জানবো। শোভন, এই রাজ্য সড়ক এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, মেদিনীপুর লালগড় রাজ্য সড়ক, সেখানে প্রায় 15 কিলোমিটার, মানে অনেকটা রাস্তা, এইরকম বেহাল দশা। কতদিন ধরে এরকম কোনো অভিযোগ জানানো হয়নি, কোথাও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন এতদিন তৃণমূল জামানায়? একেবারে মিমি, দেখো, তৃণমূল জামানায় কিন্তু যেটা স্থানীয় মানুষরা অভিযোগ করছে যে তৃণমূল জামানায় বারবার কিন্তু বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর যেগুলো রয়েছে, পূর্ত দপ্তর এবং স্থানীয় প্রশাসন, ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন, সর্ব জায়গাতেই কিন্তু এই স্থানীয় লোকেরা কিন্তু অভিযোগ জানিয়েছেন এই রাস্তা সম্প্রসারণের জন্য বা রাস্তা মেরামতের জন্য। কিন্তু তৎকালীন যে সরকার ছিল বা পূর্বতন যে সরকার ছিল বা তাদের যে প্রশাসন ছিল, তারা তেমনভাবে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যার ফলে কিন্তু প্রায় 3 বছর ধরে এই বেহাল রাস্তার উপর দিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে স্থানীয় মানুষ থেকে শুরু করে যারা ওই এলাকায় থাকেন, যারা ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা, সবাইকেই কিন্তু এই বেহাল রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে, যার ফলে কিন্তু নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা, প্রাণহানিরও আশঙ্কা রয়েছে এই রাস্তার উপর দিয়ে যাতায়াতের ফলে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন স্থানীয় মানুষেরা। যদিও এই যে স্থানীয় মানুষদের অভিযোগ, সেই অভিযোগকে কিন্তু মেনে নিয়েছেন স্থানীয় বিধায়ক যারা রয়েছেন, অর্থাৎ শালবনী এবং মেদিনীপুর, এই দুই বিধানসভা এলাকার যে বিধায়ক রয়েছেন। স্থানীয় মানুষ কি অভিযোগ করছেন একবার শুনুন। ভাদুতলা থেকে লালগড় পুরো এরকমই অবস্থা। বর্ষা হলে বেশি হয়, প্রচুর অসুবিধা। মানে বর্ষায় যাচ্ছি, ধরুন জল জমে আছে, সাইকেলে এমন ছিটালো গাড়ি যে গোটা জামা প্যান্ট একদম নষ্ট হয়ে যায়। তারপরে আপনার অ্যাক্সিডেন্ট হয়। চাইছি এটা ভালো হোক। রাস্তাটা খুব একটা ভালো না। রাস্তাটাতে দেখলাম যে প্রত্যেকটা খানাখন্দে ঘোরা আছে, প্রচন্ড পরিমাণে গর্ত হয়ে আছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। তাই ইমিডিয়েট এটা স্টেপ নেওয়া উচিত। শোভন, এই যে বিজেপি বিধায়ক তারা অভিযোগ করছেন যে তৃণমূল আমলে বারবার অভিযোগ জানানো হয়েছে কিন্তু বঞ্চনা করা হয়েছে, এই রাস্তার দিকে কোনো রকম নজরেই দেওয়া হয়নি। এবার তাহলে কি ব্যবস্থা নেবে, কি বলছেন বিজেপি বিধায়ক? একেবারে দেখো, যারা বিজেপি বিধায়ক রয়েছেন, শালবনী বিধানসভার বিধায়ক এবং মেদিনীপুর বিধানসভার বিধায়ক, তারা দুজনেই কিন্তু বলছেন যে তৃণমূল জমানায় তাদেরকে মানে এই রাস্তা তৈরি করা হয়নি বা এই রাস্তা মেরামত করা হয়নি সময়ে সময়ে, যার ফলেই কিন্তু এই রাস্তার এই বেহাল দশায় পরিণত হয়েছে। কিন্তু তাদের সরকার আসার পরে কিন্তু তারা এলাকার মানুষদেরকে আশ্বাস দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে যত শীঘ্র সম্ভব এই রাস্তা একাধারে যেমন মেরামত করা হবে, তেমনই কিন্তু যদি প্রয়োজন হয় এই রাস্তার উপরে কিন্তু নতুন যে রাস্তা, সেই নতুন রাস্তা কিন্তু বরাদ্দ করার চেষ্টা করবেন তারা বর্তমান সরকারের কাছে। মিমি, ধন্যবাদ শোভন। বর্ষায় পুরো গর্তগুলো জলে ভরে যায়, প্রচুর অ্যাক্সিডেন্টও হচ্ছে এই রাস্তায়। দীর্ঘ 3 বছর ধরে এই রাস্তার এই অবস্থা। যখনই একটু খারাপ হয়, পিডব্লিউডি ডিপার্টমেন্ট কিছু ভাঙা ইট এনে রাস্তাটা সামান্য মেরামত করে, তারপরে আবার খারাপ হয়ে যায়। এর কোনো মানে একটা স্থায়ী সমাধান এই রাস্তার উপর হয়নি। এলাকার প্রচুর মানুষ আমাকে এই ব্যাপারে অভিযোগ জানাচ্ছে। পিডব্লিউডি দপ্তর গিয়ে আমি এই ব্যাপারটা জানাবো। আমাদের সরকার সবেমাত্র 2 মাস হয়েছে, সবাই এটা জানেন যে আমরা এ ব্যাপারে কোনো মানে কম্প্রোমাইজ হবে না। মানুষের রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু সবার আগে করতে হবে এগুলো। আগে তৃণমূল কংগ্রেসের সরকার মমতা ব্যানার্জি বলতো যে জঙ্গলমহল হাসছে, এই জঙ্গলমহল কেমন হাসছে সেটা তার পরিচয় বহন করে এই রাস্তা। বারবার গত সরকারকে বলার চেষ্টা করেছি বিরোধী অবস্থায়, কিন্তু এই রাস্তার দিকে কেউ তাকায়নি। আমি অলরেডি পিডব্লিউ ডিপার্টমেন্টের যিনি আধিকারিক আছেন, সিএমও আছেন, তাকে ইমেল মারফত সমস্ত কিছু জানিয়েছি যে এই রাস্তা ডাবল ইঞ্জিন সরকার করবে এবং সাধারণ মানুষের যে দীর্ঘদিনের সমস্যা সেটা দ্রুত সমাধান হবে। রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছিলেন যে দেশের শিল্প মানচিত্রে আমাদের রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া হবে, এবং যেমন কথা তেমন কাজ আমরা দেখেছি, একের পর এক পদক্ষেপ করেছে এই বিজেপি সরকার। কিন্তু শিল্প ভালো করতে হলে রাস্তা তো ভালো হতে হবে, শিল্পে গতি আনতে হলে জাতীয় সড়ক তো মসৃণ করতে হবে। এবার তাই ডাবল ইঞ্জিন সরকার, আর ডাবল ইঞ্জিন সরকারে জাতীয় সড়কে গ্রিন সিগন্যাল। জাতীয় সড়ক মসৃণ হলে শিল্পে গতি বাড়ে, শিল্পের উন্নতিতে সড়ক পরিকাঠামোর উন্নতি জরুরি। রাজ্যে একাধিক জাতীয় সড়কের কাজ চলছে। জাতীয় সড়কের কাজে গতি আনতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পূর্তমন্ত্রী। মঙ্গলবার
নীতিন গডকারি এবং অজয় পোদ্দারের এই গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তৃণমূল সরকারের আমলে জমি পেতে সমস্যা হওয়ায় এই কাজ করা যায়নি, কিন্তু এখন ডাবল ইঞ্জিন সরকার, এখন তরতরিয়ে কাজ এগোবে এমনটাই মনে করা হচ্ছে। नेशनल हाईवे के लिए मेरी 4 तारीख को गडकरी जी से मीटिंग है। माननीय केंद्र मंत्री हमारे भूतपूर्व अध्यक्ष रहे हैं पार्टी के, उन्होंने समय दिया है। पीडब्ल्यूडी की टीम कल और परसों वो लोग उनके साथ बैठकर डिपार्टमेंट के लोगों के साथ बैठकर मीटिंग करेंगे। मीटिंग करने के बाद में 4 तारीख की संध्या को मैं गडकरी जी से मिलूंगा। पूरी टीम मेरे साथ रहेगी पीडब्ल्यूडी के। पश्चिम बंगाल में नेशनल हाईवे का नेटवर्क बहुत कम है। इस 5 साल में मैं चाहूँगा कि हमारे मुख्यमंत्री जी के आश्वासन से और उनके दिशा निर्देश से हम लोग जिस तेजी से बढ़ना चाहते हैं उसके लिए इंफ्रास्ट्रक्चर जरूरी है। उस इंफ्रास्ट्रक्चर के लिए नेशनल हाईवे जरूरी है। भय मुक्त बंगाल उन्होंने किया है, उसके लिए इंफ्रास्ट्रक्चर के लिए हाईवे की सबसे ज़्यादा जरूरत है, जिसके लिए माननीय गडकरी जी के पास हम लोग जाकर बंगाल का आवेदन रखेंगे और मल्टीपल टाइम्स जाएंगे। कि बंगाल के हम लोग जिस तरह यूपी में अब हाईवे का नेटवर्क हो गया है, पश्चिम बंगाल को भी हम लोग हाईवे के नेटवर्क से। অতীতেও দেখতে পাওয়া গিয়েছে নীতিন গডকারি রাজ্য সরকারের কাছে জাতীয় সড়ক নিয়ে সমস্ত ধরনের সাহায্য করতে তিনি এবং তার দল প্রস্তুত বলে বারবার ধরে উল্লেখ করেছিলেন, কিন্তু জাতীয় সড়কের তরফ থেকে আধিকারিকরা বারবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করলেও জমি সহ একাধিক জটিলতা কাটিয়ে তুলতে পারা যায়নি। কিন্তু সরকার বদলের পর ডাবল ইঞ্জিনের গতি এবার জাতীয় সড়কেও পড়তে চলেছে। নীতিন গডকারির সঙ্গে রাজ্যের তরফ থেকে পূর্তমন্ত্রীর যে বৈঠক হতে চলেছে, সেখানে রাজ্যে চলতে থাকা জাতীয় সড়কের প্রকল্পগুলির কাজ যাতে দ্রুত গতিতে শেষ করার জন্য অর্থ কোনো বাধা না হয় সে ব্যাপারে যেমন রাজ্যের তরফ থেকে আবেদন থাকবে, ঠিক একই রকমভাবে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় রেল লাইনের ওপর বা নদীর ওপরে যে সেতুগুলি তৈরি করতে হবে সে ব্যাপারেও যাতে কেন্দ্রের তরফ থেকে দ্রুত ছাড়পত্র চলে আসে সেই চেষ্টাও রাজ্য সরকার করছে। ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে রাজ্যে একাধিক জাতীয় সড়কের কাজ চলছে এবং তার মধ্যে গ্রিনফিল্ড জাতীয় সড়ক, অন্যদিকে হচ্ছে হাওড়া থেকে বারাণসী পর্যন্ত যে জাতীয় সড়কের কাজ যা একদম কলকাতা শহরকে সংযুক্ত করে দেবে, এছাড়া গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার বীরভূমের বেশ কিছু অংশের কাজ এবং উত্তরবঙ্গেরও বেশ কিছু জাতীয় সড়কের কাজ চলছে দ্রুত গতিতে। আর সেই কাজ করার ক্ষেত্রে রাজ্য সম্পূর্ণভাবে কেন্দ্রকে আশ্বস্ত করছে যে তারা সহযোগিতা করবে, কেন্দ্র যেন পর্যাপ্ত অর্থ দিয়ে এই কাজগুলি দ্রুত সম্পন্ন করার জন্য সাহায্য করে। ক্যামেরা সৌমেন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। জাতীয় সড়ক যেগুলো তৈরি করেছে দেখুন একটার পর একটা ভেঙে পড়ে যাচ্ছে, কোনো ব্রিজ ফ্রিজ সব ভেঙে পড়ে যাচ্ছে। আপনি পার্কস্ট্রিট থেকে ডানকুনি যদি আসবেন দেখবেন যে 4-5টা ব্রিজ ভেঙে পড়ে রয়েছে, 1 বছরও হয়নি। কোনা থেকে সাতগাছিয়া রাস্তা হচ্ছে তো হচ্ছেই, মানুষের জঞ্জাটে একদম অস্থির হয়ে গেছে সবাই। ন্যাশনাল হাইওয়ে তো কোনো কাজ অ্যাজ করতেই পারছে না, যেটুকু করছে ভেঙে পড়ছে, যেটুকু করছে ভেঙে পড়ছে। জমি না পেলে এই জায়গাগুলো এই রাস্তাগুলো তৈরি করতো কি করে? একটা করে রাস্তা কমপ্লিট করবে তো, কোনো রাস্তাই তো কমপ্লিট করতে পারছে না। কল্যাণী থেকে যে রাস্তাটা চলে গেছে মালদার দিকে, রাস্তায় জমি পেয়েও তো কমপ্লিট জমি ও রাস্তা করতেই পারছে না। ফেবগ্রামের দিকে দেখুন রাস্তা কতদিন ধরে রাস্তা তৈরি হয়েছে। এরা শুধু সরকারকে বদনাম দেওয়া ছাড়া আর কিছু নেই। নীতিন গডকারি হ্যাজ প্রুভড হিমসেলফ that he is an inefficient person to handle the road and transport. লজিস্টিক সাপোর্ট ছাড়া কোথাও কোনো শিল্প কেন, কোনো বসতি, কোনো কিছুই গড়ে উঠতে পারে না যদি সেখানে লজিস্টিক্যাল সাপোর্ট না থাকে। আপনার নিয়ারেস্ট এরিয়ায় যদি ট্রান্সপোর্টেশন ব্যবস্থা না থাকে, রেলওয়েজ নিয়ারেস্ট এরিয়ায় যদি এয়ারপোর্ট বা হাইওয়ে যদি না থাকে, তার আশেপাশে যদি না হয়, তাহলে কোনো কিছুই বাজার গড়ে উঠতে পারে না। আর রইল বাকি কল্যাণ ব্যানার্জি, তিনি বলছেন যে তারা জমি দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার, ভারত সরকার এই জমি নেয়নি বা কাজ করেনি। এই জমি অধিগ্রহণটা কোনো ইস্যু নয়, সরকার তখন চাইনি। আপনি দেখেছেন যে একটা সরকার শিল্পকে বিসর্জন দিয়ে, তারা বিসর্জনকে শিল্প বানিয়ে তারা ক্ষমতায় এসেছিল। ফলে তাদের মুখে এই সমস্ত এক্সকিউজ হাসি পাওয়া ছাড়া আর কোনো কিছুর সৃষ্টি করে না। বাংলা যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিক না হয়, কোনো ইন্ডাস্ট্রি আসবে না, ইন্ডাস্ট্রি না এলে চাকরি হবে না, মানুষ যাতায়াত করতে অসুবিধা হচ্ছিল, বড় বড় ট্রাকগুলো আসতে পারছে না, তো সব তো ব্যবস্থা করতে হবে না। এতদিন কি কারণ
তো এতদিন কি কারণে সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। আমাদের সরকার জনমুখী সরকার, আমাদের দায়বদ্ধতা আছে কি আমরা মানুষের কাজটা করব। দুর্নীতিতে জিরো টলারেন্স শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন এই বিজেপি সরকারের, এবং ক্ষমতায় আসার পর আমরা দেখেছি একের পর এক দুর্নীতির ফাইল রিওপেন হয়েছে। এবার কি খুলবে এসজিডি এর ফাইল? তৃণমূল জামানায় 200 কোটির আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তৃণমূল জামানায় এই অভিযোগ উঠেছে এসজেডিএতে দুর্নীতি নিয়ে নতুন করে তাই তদন্তের ভাবনা, কমিটি করা হবে, নতুন করে তদন্ত করা হবে, এরকমই ভাবনা রাজ্য সরকারের। আরো ডিটেলে জানাবে পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? এই ফাইলও রিওপেন হবে? দেখো, 2011 সালে তৃণমূল রাজ্যে প্রথমে ক্ষমতায় আসে, তার ঠিক 2 বছর পর অর্থাৎ 2013 সালে এসজিডির বড় অঙ্কের আর্থিক দুর্নীতি কিন্তু সামনে আসে। বামেরা কিন্তু এই দুর্নীতির অভিযোগ সামনে আনে সে 2013 সালে। সেখানে প্রায় 200 কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে এমনটা কিন্তু অভিযোগ তোলে, যেখানে একাধিক প্রকল্পের নামে টাকা খরচ দেখানো হয়েছে, অথচ কিন্তু কোনো প্রকল্প বাস্তবায়িত হয়নি। ইলেকট্রিক চুল্লি থেকে শুরু করে শহরে সিসিটিভি বসানো, ত্রিফলা আলো বসানো এবং মহানন্দা নদীর সংস্কার, এইসব প্রকল্পের টাকা খরচ করা হয়েছে দেখানো হলেও বাস্তবে কিন্তু কোনো কাজই হয়নি। একদিকে যেমন মালবাজার, অন্যদিকে শিলিগুড়ির বাগডোগরায় সেখানে ইলেকট্রিক চুল্লি বসানোর কথা ছিল, তা বসেনি। মহানন্দা অ্যাকশন প্ল্যানের কাজ হয়নি। জোড়াপানি যে নদী রয়েছে ফুলেশ্বরী জোড়াপানি, তা সংস্কার হয়নি। অর্থাৎ সব মিলিয়ে একটা বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ সে সময় বামেরা তুলেছিল এবং তদন্ত নামে তৎকালীন সরকার, এবং সেই সময় এসজিডির যিনি সিও ছিলেন ওই পিরিয়ডে, পরবর্তীকালে তিনি মালদার জেলাশাসক হিসেবে নিযুক্ত ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়, কিরণ কুমার গোদালাকে, এবং বেশ কয়েকজন ঠিকাদারি সংস্থার কর্তা এবং ঠিকাদারকে কিন্তু গ্রেপ্তার করা হয়। তবে যে অভিযোগ বারবার বামেরা করে এসেছিল, এবার রাজ্যে পালাবদলের পর বিজেপি কিন্তু একই অভিযোগ করছে যে রাঘব বোয়ালরা কিন্তু অধরাই রয়ে গেছে। তৃণমূল জমানাতেও কিন্তু রাঘব বোয়ালরা অধরা রয়ে গেছে, অর্থাৎ সেই দুর্নীতির সময় যিনি এসজিডির চেয়ারম্যান ছিলেন, তৎকালীন শিলিগুড়ির তৃণমূল বিধায়ক, এছাড়া একাধিক জনপ্রতিনিধি যারা সে সময় এই এসজিডি বোর্ডে ছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। এই তদন্তে নেমে দ্রুত এই এসজিডি এর ফাইল 2013 সাল, এটা 2026, 13 বছর পর আবার সেই দুর্নীতির ফাইল রিওপেন করার দাবি আজ শিলিগুড়ি পৌরসভায় যে রাজ্যের পুর নগরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বৈঠকে বসেছিলেন, সেই বৈঠকে কিন্তু এই দাবি তুলেছেন রাজ্যের। অনেক ধন্যবাদ। অগ্নিমিত্রা পাল কি বললেন একবার শুনি। একটা ইনকোয়ারি কমিটির কথা বলেছি। ইনফ্যাক্ট কালকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা বৈঠক আছে এই বিষয়গুলো নিয়ে। তারপর একটা ক্লিয়ারের পিকচার আমরা পাবো। যেখানেই দুর্নীতি আছে সেখানে আমাদের একটা ইনকোয়ারি কমিটি আমরা করছি পুলিশকে সঙ্গে নিয়ে, এবং এর তদন্ত হবে। দেখুন, প্রতিদিন আমরা যে কত রকম ভাবে ঠকি, নিজেরা সেটা টেরও পাই না। ধরুন আপনি বাজারে গেলেন, মাছ কিনবেন, সেখানেও আপনি ঠকে এলেন, আপনি জানতেও পারলেন না কিভাবে আপনাকে ওজনে ঠকানো হচ্ছে দাড়ি পাল্লার সাহায্যে। কিন্তু এই জালিয়াতি এবার একদম হাতে নাতে ধরা গেল খেজুরিতে। আজ বিডিও আর বিধায়ক তারা এই মাছ বাজারে গিয়ে ওজনে ঠকানোর এই বিষয়টা একেবারে হাতে নাতে ধরে ফেলেছেন। সুজিত রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। সুজিত, কিভাবে ধরা পড়লো এবং এই হঠাৎ করে বিডিও বিধায়ক তারা এভাবে হানা দিলেন কেন? দেখো, সরকার বা প্রশাসন চাইলে অনেক কিছু করা যায় মিমি, সেটাই বলছেন এলাকার মানুষজন। কারণ এলাকার মানুষজন এই অভিযোগগুলো তারা কিন্তু জানাচ্ছিলেন, আগেও জানাতেন, তারা বলছেন, কিন্তু পদক্ষেপ দেখা যেত না। কিন্তু আজকে দেখা গেল জেলা জুড়ে বিভিন্ন বাজারে একেবারে বলা যায় ভেজাল বা নকল যে কারবার বা কারবারের সঙ্গে যুক্তদেরকে ধরার জন্য ধরপাকড় শুরু হয়েছিল। খেজুরিতে যে ছবি দেখা যাচ্ছে, সেখানে যে দাঁড়িপাল্লা, সেখানে কিন্তু যে নিয়ম আছে সেটা বলা যায় পালন করছিল না ব্যবসায়ীরা, এমন অভিযোগ। এবং সে কারণেই হানা দিলেন, বিধায়ক থাকলেন, এলাকার বিডিও, প্রশাসন, ফুড দপ্তরের আধিকারিকরা, যেখানে দল বেঁধে কিন্তু বলা যায় ভাগ হয়ে অভিযান চালাচ্ছেন। এবং তারই মধ্যে এই ছবি ধরা পড়েছে, যেখানে মাছ কিনছেন ক্রেতারা, তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে, ঠকানো হচ্ছে ওজনে। এই যে ওজনে ঠকানো হচ্ছে সেটা কিন্তু ধরা পড়লো কিভাবে না, সরাসরি সবার সামনে একেবারে ওজন করে দেখানো হলো। কারণ দাঁড়িপাল্লা যেটা থাকে তার মধ্যে যে কারচুপি আছে সাধারণ ক্রেতারা জানেন না মিমি,
কিন্তু যারা ভুক্তভোগী তারা কিন্তু জানেন, তারাই অভিযোগ জানিয়েছিলেন বিডিওর কাছে। শেষমেশ আজকে যে ধরপাকড় দেখা গেল খেজুরিতে, সেখানেই কিন্তু উঠে এলো চাঞ্চল্যকর এই ঘটনা বা তথ্য, যেখানে ওজন কম দেওয়া হচ্ছিল ক্রেতাদের এবং বিক্রেতারা অসাধু উপায়ে ওজনের কারচুপি করে একদম, এবং এইভাবে যাতে আর ওজনে কারচুপি করা না যায় তাই ব্যবসায়ীদের ডিজিটাল পাল্লা লাগানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। সরকার চাইবে যে ক্রেতা বিক্রেতা যেন সঠিক জিনিস পায় এবং ক্রেতারা সঠিকভাবে মূল্য দিয়ে কিনতে পারে সঠিক জিনিস। তার ফলে সরকারের একটা নির্দেশ আছে যে বিভিন্ন দোকানে কিভাবে মাল বিক্রি করছে, কতটা ঠিক কতটা ভুল এবং ওজন কিভাবে দিচ্ছে, সেগুলো দেখে নেওয়ার জন্য আধিকারিকরা আছেন প্রশাসনিক দপ্তর থেকে। আমরা জনপ্রতিনিধি আছি, আমরা সেটাকে বাজার ঘুরে দেখলাম যে এইগুলো ঠিকঠাক আছে কিনা। খুচরো কিছু দোকানদার সেগুলো দাঁড়িপাল্লায় ব্যবসা করছে, সেটাকে আমরা আজকে নির্দেশ দিলাম যে দাঁড়িপাল্লা আর চলবে না, মেশিনের পাল্লা দরকার। 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, তার মধ্য থেকে ওনারা ছোটো ছোটো ব্যবসায়ী তো তার মধ্যে ওনারা চেঞ্জ করে দেবেন। ভাঙড়ে খুনের রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। নিহত আতাবউদ্দিন আইএসএফ কর্মী বলে দাবি করছে আইএসএফ, আর বিজেপির বিরুদ্ধে তারা খুনের অভিযোগ তুলেছে। কি বলছে বিজেপি আর আইএসএফ এর বা কি অভিযোগ, আমাদের সঙ্গে রয়েছে কল্যাণ জানাবো। একেবারেই মিমি জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে ভাঙড়ের মাধবপুর এলাকার ঘটনা। সেই মাধবপুর এলাকায় এই আতাবউদ্দিন নামে এক ব্যক্তিকে তাকে রাতের অন্ধকারে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে, আর এই খুনের পরেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ইতিমধ্যেই আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই আতাবউদ্দিন সে হচ্ছে আইএসএফ কর্মী, যদিও তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আতাবউদ্দিন কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। এই ঘটনার পর অভিযোগের তীর উঠেছে বিজেপির দিকে। ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে, যে গোলাম সারোয়ার নামে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, সে ইতিমধ্যেই থানায় ঘটনার পরই থানায় আত্মসমর্পণ করে পুলিশ, তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর পুলিশ এলাকায় চাপা উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত চালাচ্ছে। মিমি, ধন্যবাদ কল্যাণ। 5 বছর আগে আমার ভাবির সঙ্গে একবার খারাপ ব্যবহারের মতো দেখেছিল আমার ভাই, তো আমার ভাবি সেটা আমার ভাইয়ের সঙ্গে বলে। আমার ভাই বলেছিল যে এরকম না যেন কোনোদিন দেখিনি। খুনটা যে কারণে হয়েছে সেটা হচ্ছে কোনো কারণ নেই, শুধু আমার ভাই কলকাতা থেকে বাড়ি আসছিল, হঠাৎ রাস্তায় সম্ভবত ধরেছে এবং মেরেছে। কোনো কারণ নেই, এর পিছনে কোনো কারণ নেই, পুরো নির্দোষ। এর অবশ্যই শাস্তি চাই আমি। কোনো রাজনীতির সঙ্গে আমার ভাই জড়িত ছিল না, জীবনে কোনো রাজনীতির সঙ্গে যেত না, কোনো দিন কারোর বলার ক্ষমতা নেই আমার ভাই কোনোদিন কোনো রাজনীতির সামনে গেছে, আজও পর্যন্ত একটা কারোর দেখাবার ক্ষমতা নেই। আমি অবাক হচ্ছি এলাকার শান্ত জায়গাতে এরকম একটা মর্মান্তিক খুন। একজন সাধারণ ছেলে তাকে আজ এইভাবে খুন করা হলো। যারা খুন করেছে তারা বর্তমানে বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত, যারা যুক্ত আছে তাদেরকে যেন কোনো অবস্থায় ছাড় দেওয়া না হয়। যিনি মারা গিয়েছেন তিনি সমর্থক ছিলেন আমার দলের। এই খুনের সর্বোচ্চ শাস্তির আমি দাবি জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতি করে, আর যে কোনো মার্ডার, যে কোনো খুন সুবিধা না দেয়। আমরা যতটুকু জানি পারিবারিক কারণে খুন হয়েছে এবং যিনি খুন করেছেন তিনি তো সারেন্ডার করেছেন। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, এটা পারিবারিক বিষয়। পুলিশ তার তদন্ত করছে, নিরপেক্ষ তদন্ত করে যে দোষী হোক না, যে পার্টি করুক না, যে খুন করেছে তার সাজা অবশ্যই হবে। 5 বছর আগে আমার ভাবির সঙ্গে একবার খারাপ ব্যবহারের মতো দেখেছিল আমার ভাই, তো আমার ভাবি সেটা আমার ভাইয়ের সঙ্গে বলে। আমার ভাই বলেছিল যে এরকম না যেন কোনোদিন দেখিনি। খুনটা যে কারণে হয়েছে সেটা হচ্ছে কোনো কারণ নেই, শুধু আমার ভাই কলকাতা থেকে বাড়ি আসছিল, হঠাৎ রাস্তায় সম্ভবত ধরেছে এবং মেরেছে। কোনো কারণ নেই, এর পিছনে কোনো কারণ নেই, পুরো নির্দোষ। এর অবশ্যই শাস্তি চাই আমি। কোনো রাজনীতির সঙ্গে আমার ভাই জড়িত ছিল না, জীবনে কোনো রাজনীতির সঙ্গে যেত না, কোনো দিন কারোর বলার ক্ষমতা নেই আমার ভাই কোনোদিন কোনো রাজনীতির সামনে গেছে, আজও পর্যন্ত একটা কারোর দেখাবার ক্ষমতা নেই।